কোথায় এনেছেন আমায়? থমথমে গলায় প্রশ্ন করল মেঘলা। ফোনে স্ক্রল করছিল শোভন। মেঘলার প্রশ্ন শুনে মোবাইল থেকে চোখ সরিয়ে বাঁকা হেসে শোভন বলে, পাচার করে দিতে এসেছি তোমায়। একটু পর পাচারকারীরা আসবে, তাদের হাতে তোমায় তুলে দিয়ে পাওনা গন্ডা নিয়ে তারপর আমি যাব। কি বলো তো, ডাক্তারি পেশা আজকাল পোষাচ্ছে না। হাত একদমই খালি, তাই তোমায় বেচে দিয়ে কিছু ইনকাম করব। বলেই বড় করে হাই ছাড়ল। শোভনের এমন উত্তরে মেঘলা বিরক্ত হলো। একটা সোজা প্রশ্নের বাঁকা বাঁকা উত্তর না দিলেই হয় না? সাথে অবাকও হলো মেঘলা। ভাবা যায় বদরাগী ডাক্তারও আবার সুন্দর হেসে হেসে দুষ্টামিও করতে জানে। মেঘলা তো জানতো এই ছেলে ধমক আর অপমান ছাড়া কিছুই জানে না। হাসলো মেঘলা তা ভেবে। শোভন মেঘলার বাঁকানো হাসি দেখে ভুরু কুঁচকে বলে, হাসছো যে? হাসার কি কিছু বলছি আমি, হুম? মেঘলা ভেংচি কেটে বলে, আপনার কথা শুনে হাসবো? বয়ে গেছে আমার। তাছাড়া আমার ঠোঁট, আমার হাসি, আমার ইচ্ছে, যখন মন চায় তখন হাসবো, তাতে আপনার কি কিছু সমস্যা? শোভন মেঘলার দিকে একবার বিরক্ত দৃষ্টি নিক্ষেপ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, নো, ক্যারি অন। বলে উঠে দাঁড়ায়। এই মেয়ের সাথে কথা বলার বেকার, কিছু বললেই উল্টো উত্তর দিবে, উল্টো কথা বলবে। ঘাড় দ্বারা একটা মেয়ে, চোখে চশমা ছাড়া কখনোই চলতে পারে না। কিছুক্ষণ ঠিকঠাক দেখলেও পর থেকে সব ঘোলা লাগে। এখন প্রচন্ড মাথা ব্যথা করছে, হাতটাও বাঁধা। এই ছেলে বাঁধনটা খুলছে না। মেঘলা এপাশ ওপাশ তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, এই ডাক্তার, এই বদরাগী ডাক্তার, আমার চশমা কোথায়? আর হাতে বাঁধন খুলে দিচ্ছেন না কেন? খুলুন এসব সব। আমি চলে যাব এখান থেকে। পাশের ছোট্ট টেবিলের ওপর থেকে চশমাটা হাত দিয়ে চশমার গ্লাস মুছতে মুছতে বলে, ফার্স্ট অফ অল, বদরাগী ডাক্তার মানে কি, হুম? আর আমি ভেবেছিলাম খুলে দিব, কিন্তু এই মুহূর্তে থেকে ভাবনাটা পাল্টালাম। তুমি যে পর্যন্ত তোমার পালানোর ভাবনাটা মাথা থেকে না পাল্টাবে, তুমি এভাবে বাধাই থাকবে। যদিও বাঁধন খুলে দিলেও পালাতে তুমি পারবে না। তবু আমি চাই তুমি এসব ভাবনা মাথা থেকে দূর করো। মেঘলা কিছু বলল না, চুপ রইল। শোভন ওর চোখে চশমাটা পরিয়ে দিল। এখন মেঘলা শান্তি লাগছে। এতক্ষণ সব ঝাপসা ছিল, কিন্তু মনটা খচখচ করছে। কোথায় আছে না জানা পর্যন্ত এমনি লাগবে। কোথায় আছি আমরা? রাগী কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল মেঘলা। থম মেরে বসে আছে মেঘলা। ওর সব উল্টো পাল্টো লাগছে। এই ছেলে ওকে পাগল বানিয়ে দেওয়ার চিন্তায় মত্ত আছে হয়তো। এমন পাগলামো করলে কোনো দুর্বল মন ঠিক থাকতে পারে? ভিতর থেকে ভেঙে যাচ্ছে, উপরটা তবু শক্ত রেখেছে। এই ছেলের সামনে দুর্বল হওয়া চলবে না। পণ করেছে মেঘলা, ভাঙলে তবু মচকাবে না এই ছেলের সামনে। চুপ করে রইল মেঘলা। আপাতত কটু কথা বলা থেকে মৌনতা শ্রেয়, নয়তো এই ছেলের ঠোঁট কাটা কথাবার্তা শুনতে হবে। বেশ খানিক সময় পেরিয়ে গেছে। মেঘলা চুপ আছে। শোভন ফোন স্ক্রল করছে। এমন চুপ করে থাকতে একদম ভালো লাগছে না। আর সব থেকে বড় কথা হলো, চুপ করে থাকার ব্যাপারটা ওর কাম্য নয়। তাই আমতা আমতা করে বলে, আপনি হসপিটালের কাজ নেই নাকি? শোভন ফোনের দিকে নজর রেখে বলে, কাজ আছে, তবে ডাক্তার যদি অসুস্থ থাকে তাহলে তারও তো চিকিৎসার প্রয়োজন, তাই না? বলে ঘাড় ঘুরিয়ে মেঘলার দিকে তাকালো। মেঘলা শোভনের পা থেকে মাথা অবধি একবার দেখে ভুরু কুঁচকে বলে, আপনাকে দেখে তো ফিট অ্যান্ড ফাইন লাগছে, অসুস্থ তো লাগছে না। আর কিছু যদি হয়ে থাকে আপনি এখানে কি করছেন? শোভন বাঁকা হেসে পিছনে গিয়ে মেঘলার বাহু জড়িয়ে বলে, আমার মেডিসিন তো আপনি ম্যাডাম। শোভনের কথায় মেঘলা ইতস্তত হয়ে যায়। কথা এড়িয়ে গিয়ে শক্ত কণ্ঠে বলে, আমায় এটা কোথায় এনেছেন বললেন না যে? বলবো না, ছোট উত্তর দিয়ে ফোনে আবার কিছু করতে মত্ত হয়ে পড়ে শোভন। হঠাৎ দূরে আজানের ধ্বনি শুনতে পেল। কিসের আজান দিচ্ছে বুঝতে পারছে না। মেঘলা ঘরে যে জানালা রয়েছে সেটাও বন্ধ করে উপরের পর্দা দেওয়া, তাই আরও বুঝতে পারছে না।
আজানের শব্দ পেয়ে শোভন উঠে গিয়ে জানালাটা খুলে দিল, বারান্দার দরজাটাও খুলে দিল। বিছানা থেকে বারান্দা দেখা যাচ্ছে, ছাদের মতো বড় বারান্দা। উৎসুক হয়ে বারান্দার দিকে তাকিয়ে শোভনকে বলে, কি সুন্দর, আমায় নিয়ে চলুন না ওখানে। হাতটা খুলে দিন না, আমি যাব না কোথাও। বলে মিষ্টি একটা হাসি দিল। শোভন পিছে মুড়ে তাকালো, মেয়ের মুখে মায়াবী হাসিটার নজর পড়েছিল প্রথম দিনই। সেই দিন কি জানতো এই মেয়ে ওর প্রাণ পাখি হবে। বাতাসে উড়ে আসা মুখে চুল, বৃষ্টির পানির ফোঁটা আর এই মায়াবী হাসিটা দিকে সেই দিন বেহায়ার মতো চোখ পড়ছিল। সেই দিন যদি জানতো যে এই মেয়েটা ওকে পাগল বানিয়ে দিবে নিজের মায়ায়, তাহলে সেই দিন তো নিজের পিঞ্জিরায় আবদ্ধ করেই রেখে দিত। কি সুন্দর এই হাসির মধ্যে, পাশে যে লেপ্টে আছে, হাসলে যে মেয়েটাকে সুন্দর লাগে তা কি জানে মেয়ে। ইস, নিজেই না নজর কেড়ে যায় তা ভেবে চোখ সরালো শোভন। মেঘলা শোভনের উত্তর না পেয়ে আবার বলে, বাঁধনটা খুলে দিন না। বললাম তো আমি কোথাও যাব না, শুধু এই বারান্দাটায় যাব। প্লিজ বাঁধনটা খুলে দিন। মেঘলার বাচ্চামো দেখে ঠোঁট চেপে হাসলো শোভন। মেয়েটার প্রতিটা কাজ বাচ্চামো ভরা। যে বলবে এই মেয়ে 23 বছর চলছে, নিতান্ত বাচ্চা মেয়েটা। একে ছাড়া শোভনের চলবে না। এমন বাচ্চামো, হুটহাট হাসি, বোকা বোকা কথা, প্রেম যে কেউ পড়তে বাধ্য। শোভন এসে হাত দুটো খুলে দিল। ছাড়া পেয়ে মেঘলা বারান্দার দিকে ছুটে যায়। বারান্দা অনেক সুন্দর, ছোটখাটো একটা ছাদের মতো। আকাশে মেঘ জমেছে, একটু আগে সন্ধ্যা আজান দিয়েছে। তীব্র হিমেল হাওয়া, সামনে গাছগুলো নড়ছে, বৃষ্টি হবে। হঠাৎই এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টির পানি পড়তে পড়তে তুমুল বৃষ্টি শুরু হলো। বারান্দার উপরে ছাদ নেই, তাই কিছুক্ষণের মধ্যে দুইজনে ভিজে একাকার হয়ে গেছে। শোভন টানছে মেঘলাকে, কিন্তু এই মেয়ে তো যাবে না, তাই আর জোর করলো না শোভন। মেঘলা ঘুরে ঘুরে ভিজছে, শরীরের জামা গুলো ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। চোখ সরিয়ে নিল শোভন। কিছুক্ষণ চোখ বন্ধ রেখে বড় শ্বাস ছেড়ে মেঘলার কাছে গিয়ে বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে কানের কাছে অধর যুগল ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, তোমার প্রণয়ে আগুনে আমাকে ভস্ম করে তুমি ক্ষান্ত হওনি। তোমার রূপের মায়ায় মোহিত করে নাশ করে দিতে চাও, তাহলে শুনে রাখো মেয়ে, তোমার মায়া মোহিত হব আমি, কিন্তু নাশ হব না। আমার ক্ষত মন এর আরোগ্য বানিয়ে পিঞ্জিরাবদ্ধ করে রাখবো তোমায়। নীরব হয়ে বসে আনমনে গান শুনছে অহনা। গাড়ি খালি জায়গায় পার্ক করে অনেক বৃষ্টি, তাই স্টার্ট করছে না। পাশে ড্রাইভিং সিটে রাজ বসে আছে। অহনা বুঝতে পারে না রাজকে দেখলে কি ওর গাড়িটা খারাপ হয়ে যায়। যে মানুষটা থেকে দূরে দূরে থাকতে চায়, সেই মানুষটা মুখোমুখি কেন বারবার হতে হয়। এমন একটা বর্ষণের দিনে পাশে প্রিয় মানুষটা থাকলেও মুহূর্ত তিক্ত লাগছে অহনার। খালি মনে হচ্ছে বৃষ্টিটা কখন থামবে আর কখন বাড়ি ফিরবে। অহনা যত চায় এই রাজ নামক মানুষটা থেকে দূরে থাকতে, ততই যেন আরো জড়িয়ে যায়। কিন্তু এই লোকটা আদৌ কি কখনো ওর মনের কথা বুঝতে পারবে? এক পাক্ষিক ভালোবাসা, কষ্ট আর অবহেলা ছাড়া আর কিছুই নেই। যতই চেষ্টা করে রাজকে ভুলে থাকতে, কিন্তু তা আর হয় কই। আজ রাজ কিছু কারণে রেগে আছে, তাও ওকে গাড়িতে তুলছে। এ পর্যন্ত একটা কথাও বলেনি কেউ কারো সাথে। অহনা চায় রাজ যেন কোনো প্রশ্ন না করে। হঠাৎ নীরবতা, ফোন কেটে অহনার ফোনটা বেজে ওঠে। কেউ মেসেজ করছে। অহনা প্রথমে ফোনটা বের করেনি, আবারও বেজে উঠে। রাজ বলে, কেউ ইম্পর্টেন্ট মেসেজ করছে, হয়তো দেখে নাও। অহনা ফোনটা বের করলো। রাজের হঠাৎ অহনার ফোনের দিকে চোখ যায়। ফোনটা অহনার হাতে, অহনার জানালার দিকে ফেরা, তাই সবকিছু স্পষ্ট। মোবাইলের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণে এক বৃষ্টির মধ্যে ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল। অহনা কিছুটা ভড়কে যায়। পরক্ষণে ভাবে ও হয়তো এমন এখানে বসে থাকতে বিরক্ত হচ্ছে, তাই বৃষ্টির মধ্যেই ড্রাইভিং করছে। যাক, এখন বাড়ি ফিরতে পারবে, তা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠিক হয়ে বসে। বৃষ্টি তখনও তুমুল, আকাশে এখনো বেশ মেঘাচ্ছন্ন।
রাত 9:30 বাজে, প্রেমময় মুহূর্ত বটে। এমন প্রেমময় মুহূর্তে পাশে প্রাণপ্রেয়সী থাকলে সময়টা আরো শোভনীয় তো লাগবে। কে না চায় এমন বর্ষণমুখর পরিবেশে নিজের ভালোবাসার মানুষটাকে পাশে। কিন্তু এ মেয়ে তো তা বুঝে কই, সব সময় দূরে দূরেই থাকে। তখন বেশ সময় পরেই শোভন টেনে টুনে মেঘলাকে ভিতরে নিয়ে আসে। কিন্তু মেঘলা বেশ বিপাকে পড়ে গিয়েছে। কি পারবে তার ভেবে পরক্ষণে শোভন একটা ক্রিম কালারের শাড়ি এনে জড়িয়ে দেয়। প্রথমে অবাক হলেও বিনা বাক্যে তা নিয়ে পরে নেয়। জানালার সামনে ঝেঁস দিয়ে দাঁড়ায় মেঘলা। প্রায় খাবার খেয়ে এসে দাঁড়ালো, কোথায় আছে কখন জানতে পারল না। এ ছেলে পেট থেকে কথা বের করা মেঘলার মতো মেয়ের কাম্য নয়। অহনাকে খুব মনে পড়ছে, নিশ্চয় রেগে আছে খুব। আর রেগে থাকারই তো কথা। মেয়েটা ঢাকা আসার পর থেকে কি না করেছে। একটা অচেনা অজানা মেয়ে যে নিজের বাড়িতে থাকতে পর্যন্ত দিয়েছে অহনা, কে অন্তত বলে আসা উচিত ছিল তা ভেবে অনুতপ্ত মেঘলা। তখন এত কিছু মাথায় ছিল না। তখন তো ভেবেছিলাম কখন এই বাড়ি থেকে বেরিয়ে আসবো। জানালা দিয়ে বৃষ্টির ঝাপটা এসে মুখ চোখ ভিজিয়ে দিয়ে যাচ্ছে মেঘলা। শোভন সেদিন আড়ষ্ট হয়ে তাকালো। ফর্সা শরীর, ক্রিম কালার শাড়িটা বেশ মানিয়েছে। শাড়িতে মেয়েটাকে বাচ্চা দেখায় না, বউ বউ লাগে। শোভন বউ। এ মেয়েকে ভুলেও বাইরে বের হলে শাড়ি পরতে দেওয়া যাবে না। একান্তই সামনে শাড়ি পরবে, নয়তো কে কখন দেখে শোভনের মতোই পাগলাটে প্রেমিক হয়ে যাবে। আর শোভন চায় না ওর বউ এই রূপ ও ছাড়া কেউ দেখুক। আর কেনই বা দেখবে? যে মেঘলার দিকে তাকাবে দরকার পড়লে তার চোখ উপড়ে ফেলবে। মেঘলা একান্তই শোভনের, আর কারো নয়। জানালার ফাঁকে হাত ঢুকিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে আর মিটমিট করে হাসছে। মেয়েটার হাসি সর্বদা নজর কাড়া। যে কেউ এর হাসির প্রেমে পড়ে যাবে। নিশ্চয় এর অধর যুগল দিয়ে হাসলো, যেন পুরো চোখ মুখে যে হাসি লেপ্টে ছড়িয়ে ছিটিয়ে যায়। হঠাৎই পেছন থেকে কয়েকটা চুল সামনে এসে পড়ল। এ চুলের প্রতি প্রথম থেকেই শোভনের হিংসে হয়। এই বেহায়া চুলগুলো কিভাবে প্রেয়সীর অধর যুগল ছুঁয়ে দেয়, কিভাবে আটকে থাকা সারা মুখে ঘোর অন্যায় করে। এই অন্যায়ের শাস্তি কঠিন থেকেও কঠিন হওয়া উচিত। পানি ছিটে এসে অধরের পাশে পড়তেই চুলগুলো বাতাসে ধোল খাওয়া বন্ধ করে লেপ্টে থাকে একেবারে অধৈর্যে। এবার উঠে দাঁড়ালো শোভন। একবারে মেঘলার কাছে এসে জানালার বাইরে থেকে হাতটা ভিতরে নিয়ে এসে মিহি কণ্ঠে বলে, এতক্ষণ ভিজেও স্বাদ মেটেনি তোমার? এবার ঠান্ডা লেগে যাবে তো। কথাটা বলেই শোভনের দৃষ্টি মেঘলার অধরে নিবদ্ধ, চোখে একরাশ মাদকাত জর্জরিত। এমন মিহিত কণ্ঠে শিহরে উঠে মেঘলা। বুকটা আবার ধপ করে উঠল, দুর্বল মন আবার ছুটে যেতে চাইছে। এ ছেলে কি ওকে ঠিক থাকতে দিবে না ভেবেছে? কেন এমন করছে শোভন? ও কি বুঝে না? এ তো ওর প্রেমিক মন জেগে উঠে বরংবার। আর বুঝতেই বা কি? শোভন নামক বদরাগী ডাক্তারটা তো চায় মেঘলা দুর্বল হয়ে যাক, ওর প্রেমে সাড়া দিক। মেঘলা শোভনের দিক চোখাচোখি দেখে দৃষ্টি সরিয়ে নেয়। শোভন মেঘলাকে বাহু চেপে নিজের অনেক কাছে নিয়ে আসে। তাতে তাদের মাঝে দূরত্বটা ঘুচল। ওদের মাঝে 1 ইঞ্চি ফাঁকা নেই। একজন এর নিঃশ্বাস, এর শব্দ আরেকজন শুনতে পারছে এমন। মেঘলার শরীর শীতল হয়ে যায়, হাত পা অবশ হয়ে আসছে। আজ বোধহয় রক্ষে নেই, আজ বোধহয় মরেই যাবে। এ ছেলে কি মেঘলাকে মেরে ফেলার ভান এঁটেছে বা কি? এমন করে নিজেকে আর কতক্ষণ সামলাতে পারবে তা মেঘলার অজানা। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মোমের ন্যায়। যেমন গলে যাচ্ছে, তবুও নিজেকে ঠিক এবং শক্ত রাখার চেষ্টা লেগে আছে। কিন্তু আগুনের সামনে থাকলে কি আস্থা থাকতে পারে? কখনই না। শোভন মেঘলার বৃষ্টির পানি ছিটে লাগা অধর যুগল ওপর থেকে অবাধ্য বেহায়া চুলগুলো সরিয়ে কপালে নিজের উষ্ঠ ছুঁয়ে জড়িয়ে ধরে মিনমিনিয়ে বলে, কখনো অচেনা পথিক হয়ে, কখনো ছন্নহারা প্রেমিক পুরুষ হয়ে, কখনো অচিন মনে আগ্নক
হয়ে বলতে চাই তোমায় ভালোবাসি। তবে তুমি যদি মায়াবী হও, আমি কাব্য রটিয়ে ক্ষুদ্র কবি হয়ে প্রেমের সাগর বিলীন করব তোমায়। হবে কি আমার প্রণয় সাগরের প্রণয় স্পর্শী? তবে শতবার বলো, আমি হবে প্রাণনাশিনী। ভালোবাসি তোমায়। শোভনের বুকে লেপ্টে ঘুমিয়ে আছে মেঘলা। শোভনের জোর করিয়ে নিজের বুকে নিয়ে ঘুমাচ্ছে। মেঘলা কয়েকবার সরে গেলেও জোর করে নিয়ে শুয়েছে। রাত 1:45 বাজে। শোভনের চোখে ঘুম নেই এক ফোঁটাও। মেঘলাকে বুকে নেওয়ার পর ভেবেছিল আজ ঘুম হবে চম্পেশ বনয়সী যে সাথে আছে আজ। কিন্তু না, চাঁদ যদি নিজেই বক্ষস্থলে থাকে তাহলে কি কারো ঘুম হয়? এই চাঁদ দেখার জন্য তো ব্যস্ত হয়ে পড়ে সেই বেহায়া আঁখি যুগল। বিনয়সী শরীরে তীব্র নীলি ঘাম যে রন্ধে রন্ধে পৌঁছে শরীর শীতল করে দিচ্ছে। আজ কেন আগামী 2 থেকে 3 দিন যে শোভনের ঠিক মতো ঘুম হবে না এ রাতের অভ্যাস হয়ে গেছে। এখন যে প্রেয়সীকে শোভনের বক্ষস্থলে যাই, তার ব্যবস্থা করতে হবে। কি সুন্দর বুকের মাঝে লেপ্টে ঘুমে বিভোর হয়ে আছে, অথচ আরেকজনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তখন কি জেদ করছিল শোভনের বুকে শোবে না, কিন্তু এখন কি সুন্দর ঘুমাচ্ছে। এখন শোভনের ইচ্ছে হচ্ছে ওকে জাগিয়ে ওর পাশে বসিয়ে রাখতে, কিন্তু তা করবে না শোভন। মেঘলা যে জেগে গেলে শোভনের কাছ থেকে দূরে যেতে চাইবে, আর শোভন তা কি করে হতে দিবে? শরীরের আঁচল আগোছালো হয়ে আছে, পাখার মৃদু বাতাসে চুল হালকা নড়ছে। দুজন এর গায়ে উপরি পাতলা একটি কম্বল আলতোভাবে কপালের ঠোঁট ছোঁয়ালো শোভন। ঘুমের মাঝেও মেয়েটা কেঁপে উঠল। আচ্ছা, মেয়েটা কি শোভনের ছোঁয়া অনুভব করতে পারছে? মেঘলাকে নড়ে উঠতে দেখে হাসল শোভন। অতঃপর দুষ্টুমি করে আবার কপালে সেই স্থানে ঠোঁট ছোঁয়ালো। তাতে মেঘলা আরেকটু কেঁপে উঠে বুকের মাঝে আরেকটু লেপ্টে বুকের নখ ঘষে আবার ঘুমিয়ে বিভোর হয়ে পড়ল। ইস, এখন থেকে দেখে কে বলবে এতক্ষণ বুকে আসতে চায়নি। কি সুন্দর নিজে থেকেই ঝাপটে ধরেছে। মেঘলার মুখে যতই বলুক শোভনকে আর ভালোবাসে না, কিন্তু শোভন তো জানে মেঘলা এখনো শোভনকে কত ভালোবাসে। হঠাৎই মেঘলা কেন শক্ত হয়ে গেল? সবটা শোভনের জন্য। তা বুঝে এখন অনুতপ্ত শোভন। মেঘলার ভিতর থেকে ভেঙে গেল, উপর থেকে শক্ত থাকবে। এই মেয়ে ভাঙবে তবু মচকাবে না। একটা অন্তত আজকে দিনে বুঝে গেছে শোভন। কিন্তু মেঘলা এমন থাকলে যে শোভন নিজেই রাগকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। পরে জেদ করে জোর দেখে কিছু একটা করে নিজের কাছে রাখবে, তখন আবার মেঘলার কাছে শোভন খারাপ হয়ে যাবে। এক দৃষ্টিতে শোভন মেঘলার দিকে তাকিয়ে থেকে গালে ঠোঁট ছোঁয়া, তারপর ঝুঁকে জোড়াতে উষ্ঠ ছোঁয়াতে গিয়ে থেমে যায়। এটা এখন করা উচিত হবে না। শোভন মেঘলাকে স্বামী হলে মেঘলা এখন অভিমান করে আছে। মেঘলার অভিমান ভাঙলে তারপর না হয় নিজের মতো ভালোবাসবে। তা ভেবে মুচকি হেসে মেঘলাকে জড়িয়ে নিজের চোখ বন্ধ করে। রোদের কিরণ চোখে পড়তেই চোখ খুলল শোভন। রাতে একটু ঘুম হয়নি। সকালে আজান পড়তেই চোখটা লেগে এসেছিল, আর এখনই ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখে সবে 7টা 10 বাজে। মেঘলা ওপাশ ফিরে শুয়ে আছে। শরীরের শাড়িটা আগোছালো হয়ে আছে, তাই পিঠ থেকে কোমর দৃশ্যমান। সেখান থেকে চোখ সরে কম্বলটা ঠিক করে নেয়। ওয়াশরুমের দিকে গেল। মেঘলাকে নিয়ে ট্রেনে করে চট্টগ্রাম এসেছিল শোভন। এটা ওর বন্ধুর বাড়ি। সে বন্ধুর সকলেই কানাডা থাকে। কালকে ওর বন্ধু এসেছে, কিন্তু মেঘলার সাথে দেখা হয়নি। এখন আজ ফিরতে হবে। হসপিটালে অনেক কাজ রয়েছে। সবকিছু রনিকে বুঝিয়ে দিয়ে এসেছিল। ফ্রেশ হয়ে এসে দেখে এখনো মেঘলা ঘুমিয়ে আছে। সারা রাত অন্যজনকে ঘুমাতে না দিয়ে নিজে সকাল হয়ে যাওয়া পর এখনো ঘুমাচ্ছে। তা কি করে হতে দেয় শোভন? এই মেয়ে সারাদিন অক্র যা জ্বালিয়েছে, রাতে ঘুমাতে পারেনি শোভন। এখন মেঘলার সাথে দুষ্টুমি করা
তীব্র ইচ্ছে জাগছে শোভন, আর নিজে এখন ওর ইচ্ছেটা কিছুতেই দমিয়ে রাখতে পারছে না। পাশের টেবিলে গ্লাসে থাকা পানি পুরোটা মেঘলার মুখে আর শরীরে ছিটিয়ে তাকিয়ে মেঘলা ধরফরিয়ে উঠে বসে, চোখে কসলে আশেপাশে বার তাকিয়ে শোভনকে বলে, ডাক্তার সাহেব, বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে। মেঘলার কথা শোভন শব্দ করে হেসে ওর সামনে থেকে উঠে যায়। এই মেয়ে যে বাচ্চা ক্ষণে ক্ষণে প্রমাণ দেয় ছাদ কি ফুটো হয় নাকি। তখনই মেঘলার চোখ পড়ে শোভনের হাতে। শোভনের হাত এখনো ভিজে, টপ টপ করে পানি পড়ছে। তার মানে ছাদ ফুটো নয়। এই বদ রাগী ডাক্তারটা ওর ঘুমোর 12টা বাজিয়েছে। শোভনের হাত ভেজা, তা দেখে বিছানা থেকে নেমে মেঘলা শোভনের কাছে তেড়ে গিয়ে রেগে দাঁত কটমট করে বলে, আপনি আমার ঘুম ভাঙিয়ে দিয়েছেন। আপনি জানেন আমি আস্ত একটা বেত্তমিস। বলে শাড়ির আঁচলটা দিয়ে মুখ মুছতে মুছতে আবার রাগী রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে, দিলেন তো সব ভিজিয়ে, এখন আমি কি পরবো? শুধু শুধু আপনাকে আমি অসভ্য ডাক্তার বলি? শোভন বাঁকা হেসে বলে, আমি তোমাকে ভিজিয়ে দিয়েছি শুধুমাত্র অসভ্যতম করলাম কোথায়? তুমি যদি চাও আমি অসভ্যতম করতে পারি। চাও কি? কিছু করবো নাকি সুইটহার্ট? মেঘলা শোভনের কথা শুনে আরো রেগে উঠে। যাক, এ ছেলে ঠোঁট কাটা, কথাবার্তা দিন দিন কমার বদলে বেড়েই যাচ্ছে। মেঘলা ইচ্ছে তো করছে এখন একে নদীতে নিয়ে ডুবিয়ে রাখতে, কিন্তু আফসোস এই ইচ্ছে কখনোই পূরণ হবে না। হয়তো দেখা যাবে সেখানে গিয়ে ওকে ডুবাবে ধরিবার ছেলে একটা। এই তো কোথায় এনে রেখেছে, আবার এখন কি পরবে? এই ভিজে শরীর নিয়ে কতক্ষণ থাকা যায়? শোভনের দিকে কটমটে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ইচ্ছে করছে আপনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলে দিই। শোভন হেসে বলে, ফার্স্ট অফ অল, ছাদ থেকে পড়লে নর্দমায় পড়বো না, বাড়ির পিছনে একটা পুকুর আছে সেখানে পড়বো। আর একা পড়বো না, তোমাকে নিয়েই পড়বো। তুমি আমার একমাত্র বউ বলে কথা, সব কিছুতেই তোমাকে আমার চাইবো। শোভনের দিকে আবার তেড়ে এসে বিরক্ত কণ্ঠে বলে, আপনি কি জানেন আপনি দিন দিন নির্লজ্জ থেকেও বড় নির্লজ্জ হয়ে যাচ্ছেন? আপনার ওই কাটা ঠোঁট দিয়ে আমার সাথে কথা বলবেন না, বলে দিলাম। অসভ্য নির্লজ্জ পুরুষ একটা। আর আমি কি পারবো ভিজিয়ে দিলে তো সব এভাবে ভিজিয়ে কি থাকা যায়? শোভন মেঘলার পা থেকে মাথা অবধি একবার দেখে ওর হাত চেপে নিজের কাছে ঘুরিয়ে আনে। ওর বুকে মেঘলার পিঠ ঠেকিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে দুষ্টুমি ভরা কণ্ঠে বলে, কি পারবে তা চিন্তা করতে হবে না তোমায়। আর কি জানি বলবে। ও আচ্ছা, অসভ্য নির্লজ্জ হয়ে যাচ্ছি তাই না? আগে বলছি মিস বউ, আমি কিন্তু অসভ্যতম আর নির্লজ্জপানা দেখাইনি, তবে এবার লাইভ দেখাবো তোমার, বারণও শুনবো না। বলেই পিছন থেকে ঘাড়ে আলতো করে উষ্ট ছুঁয়ে জোরে বাইট করে মেঘলার চোখে খিচে বন্ধ করে ফেলে।